এখনকার সময়ে মডার্ন টেকনোলজিতে আমরা যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সিলিকন। স্মার্টফোন, ট্যাবলেট, টিভি সবচেয়ে বেশি সিলিকন ইউজ হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে। আসলে সব ডিভাইসে মেইন ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করছে এই সিলিকন বেসড চিপ। অ্যান্ড গত 50 বছরের বেশি সময় ধরে এই সিলিকনই আধিপত্য বিস্তার করে আসছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে। কিন্তু প্রশ্ন হলো, এই আধিপত্য কি আজ শেষের পথে? আসলে এখন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে হার্ডওয়্যার টেকনোলজি আর সহজে স্কেল হচ্ছে না। ইন্টেল, এএমডি নতুন নতুন প্রসেসর বাজারে নিয়ে আসছে ঠিকই, বাট এখনো কিন্তু পাওয়ার কনজাম্পশন অনুযায়ী টেম্পারেচার প্রডিউস হওয়ার রেটটা এখনো আপ টু দ্য মার্ক হয়নি। বড় বড় কুলার ইউজ করতে হয় সিপিইউ ঠান্ডা করার জন্য। গর্ডন মুরের নাম নিশ্চয়ই শুনেছেন। তিনি ছিলেন ইন্টেলের কো-ফাউন্ডার। 1965 সালে গর্ডন মুর মোরস ল প্রস্তাব করেছিলেন, যেখানে তিনি বলেন প্রতি 2 বছর অন্তর একটা চিপের ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হবে এবং সেই অনুযায়ী প্রসেসরের পারফরমেন্স বাড়বে, কিন্তু খরচ থাকবে একই। এই মোরস ল, যেটা এতদিন ধরে আমাদের কম্পিউটার টেকনোলজির ডেভেলপমেন্টের স্পিড নির্ধারণ করতো, সেটা এখন অকার্যকর হতে চলেছে। তাহলে সমস্যাটা তাহলে কোথায়? ট্রানজিস্টর আরো ছোট করা খুবই কঠিন হয়ে পড়েছে। 3 ন্যানোমিটারের নিচে গেলে কোয়ান্টাম ইফেক্ট শুরু হয়। চিপ আরো ছোট করতে গেলে হিটিং, লিথোগ্রাফি এন্ড ইলেকট্রনিক লিমিটেশনস আছে। আর&ডি খরচও কয়েক গুণ বেড়ে গেছে। ফলে এখন আর সেই হারে ট্রানজিস্টর বা পারফরমেন্স বাড়ানো যাচ্ছে না। এই কারণে অনেকে বলছেন মোরস ল ইজ ডেড অর অ্যাট লিস্ট ডাইং। এখন তাহলে প্রশ্ন আসছে, সিলিকনের অল্টারনেটিভ কি আসলেই দরকার? সিলিকনের পর কোন ম্যাটেরিয়াল আসবে? তাহলে কি শেষ হতে যাচ্ছে সিলিকন এরা? আচ্ছা, সিলিকন নিয়ে একটু জানি। সিলিকন পিরিয়ডিক টেবিলে যার অবস্থান হচ্ছে 14 নাম্বার। এটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যার একটা চমৎকার ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রয়োজন মতো এটাকে কন্ডাক্টর বা ইনসুলেটর বানানো যায়। এই বৈশিষ্ট্যের কারণে গত 50+ বছর ধরে সিলিকন হয়ে উঠেছে মডার্ন ইলেকট্রনিক্সের ব্যাকবোন। সিলিকন কেন এত পপুলার হলো? প্রথমত, হাই অ্যাবান্ডেন্স। সিলিকন পৃথিবীর মাটিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মূলত বালির মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকে। তারপর সিলিকনকে ডপেন্ট দিয়ে এন টাইপ বা পি টাইপ করে তোলা যায়। সিলিকনের জন্য লিথোগ্রাফি, ইচিং, ডপিং ইত্যাদি সব ধরনের প্রসেস অনেক স্ট্যান্ডার্ড। এ কারণেই পুরো মাইক্রোচিপ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সিলিকন ওয়েফার দিয়ে। সেখান থেকে কাটাকাটি করে ট্রানজিস্টর বসিয়ে কোটি কোটি লেয়ার করে তৈরি করা হয় ইন্টেল, এএমডি, অ্যাপেল বা কোয়ালকমের মতো ব্র্যান্ডের চিপ। এখন তাহলে লিমিটেশন কোথায়? যেমনটা বললাম, আজ আমরা 3 ন্যানোমিটার এমনকি 2 ন্যানোমিটার প্রসেস নোডের দিকে এগোচ্ছি, যেখানে একটা ট্রানজিস্টরের সাইজ কয়েকটা অ্যাটমের সমান। এখানে কোয়ান্টাম টানেলিং এর মতো সমস্যা দেখা দেয়। ইলেকট্রনস গেটের রেজিস্ট্যান্স ভেদ করে অনাকাঙ্ক্ষিত লিক করতে পারে। তারপর যেমনটা আমরা দেখি, প্রতিনিয়ত চিপ ছোট হচ্ছে, কিন্তু ট্রানজিস্টরের সংখ্যাও কিন্তু বাড়ছে। তাই প্রতি স্কোয়ার মিলিমিটার পাওয়ার ডেন্সিটি বেড়ে যাচ্ছে। এর ফলে 3টা ব্যাপার ঘটছে: হিট জেনারেশন বাড়ছে, পাওয়ার কনজাম্পশন বাড়ছে, আর থার্মাল বটলনেক ক্রিয়েট হচ্ছে। আর একটা সময় পারফরমেন্স বাড়াতে গিয়ে পাওয়ার এফিসিয়েন্সি একেবারেই হারিয়ে ফেলতে হয়। এর ফলে কম্প্যাক্ট ডিভাইসে এত হাই পারফরমেন্স চিপ ইউজ করা টাফ হয়ে পড়েছে। যদি আমরা সিলিকন দিয়ে আরো সামনে এগোতে না পারি, তাহলে কি মাইক্রোচিপ ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে? না, এখানেই আসে পোস্ট সিলিকন এরা। বর্তমানে যে সিলিকন দিয়ে চিপ তৈরি হয় সেটা হচ্ছে আলট্রা পিওর পলিসিলিকন, 99.9999% খাঁটি। একটা ডিফেক্ট থাকলেও চিপ নষ্ট হয়ে যেতে পারে। তবুও সমস্যা হলো, সিলিকন হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। এর অল্টারনেটিভ হতে পারে প্রথমত গ্রাফিন, যাকে বলা হয় দ্য ওন্ডার ম্যাটেরিয়াল। সাইজটা হচ্ছে এক পরমাণু পুরো একটা কার্বন লেয়ার। ইলেকট্রন এতে মুভ করে প্রায় একদম ব্যালিস্টিক স্পিডে। মোবিলিটি অনেক বেশি, প্রায় 2 লাখ সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড, সাথে হাই থার্মাল কন্ডাক্টিভিটি। বাট ছোট্ট একটা সমস্যা আছে, গ্রাফিনের ব্যান্ড গ্যাপ নেই। বাইনারি অন অফ সুইচ হিসেবে কাজ করাতে সমস্যা হয়। এজন্য এটি লজিক ট্রানজিস্টর বানানোর জন্য এখনো কিন্তু লিমিটেড। বাট তারপরও বেস্ট অপশন হতে পারে গ্রাফিন। আচ্ছা, তারপর কার্বন ন্যানোটিউব। এর মেইন ফোকাসের জায়গা হচ্ছে 3টা: হাই সুইচিং স্পিড, লো লিকেজ, ফ্লেক্সিবল ইন্টিগ্রেশন। অবশ্য আইবিএম 2015 সালে একটা কার্বন ন্যানোটিউব দিয়ে চিপ বানিয়েছিল, যা সিমস এর অল্টারনেটিভ হতে পারে বলে তারা দাবি করে। বাট এখনো কার্বন ন্যানোটিউবের প্রোডাকশনের জন্য ম্যাস ম্যানুফ্যাকচারিং শুরু হয়নি। ডিফেক্ট রেট আর অ্যালাইনমেন্ট নিয়ে এখনো আর&ডি চলছে। আচ্ছা, এরপর গ্যালিয়াম নাইট্রাইড। সিলিকনের তুলনায় অনেক বেশি ভোল্টেজ টলারেট করতে পারে। পাওয়ার ইলেকট্রনিক্সে কিন্তু অলরেডি এর ব্যবহার শুরু হয়ে গেছে। ছোট ছোট হাই ফ্রিকোয়েন্সি সুইচ বানানো যায়। যেমন আমরা যেসব ফাস্ট চার্জার, পাওয়ার মসফেট, 5G RF অ্যাম্প্লিফায়ার দেখি, এগুলো ট্রানজিস্টর কিন্তু গ্যালিয়াম নাইট্রাইড দিয়ে বানানো। বাট লজিক গেট লেভেল ইন্টিগ্রেশনে এখনো গ্যালিয়াম নাইট্রাইড লিমিটেড। বাট আমরা কিন্তু আশাবাদী। আচ্ছা, তারপর মোলিবডেনাম ডাইসালফাইড। এটা 2D সেমিকন্ডাক্টর যার প্রপার ব্যান্ড গ্যাপ আছে। স্কেল করতে সুবিধা, থিন ফিল্ম ট্রানজিস্টর তৈরি করা যায়। এখনো আর&ডি ফেসে আছে। তো বলা যায় সিলিকনের দিন শেষ হলেও বিকল্প তৈরি হতে এখনো সময় লাগবে। বাট এই ধরনের 2D ম্যাটেরিয়ালস ভবিষ্যতের চিপ ডিজাইনকে পুরোপুরি বদলে দিতে পারে, এটাই মনে করা হচ্ছে। অলরেডি কিন্তু ইন্টেল, আইবিএম, স্যামসাং সবাই 2D ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা শুরু করেছে। তবে এখনো ম্যাস প্রোডাকশনের কাছাকাছিও যায়নি। আশা করা যায় আগামী 1 দশকের মধ্যে এগুলো দিয়েও মাইক্রোচিপ ইন্ট্রোডিউস হতে পারে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।